আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আগামী 23 তারিখ থেকে কিন্তু এনএসআই এর নিয়োগ পরীক্ষা শুরু। আজকের এই ভিডিওতে আমি এনএসআই এর জন্য একটা সাজেশন দিব আপনাদের। আপনি যে পোস্টেই পরীক্ষা দেন না কেন, সাজেশনটা কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী হবে। তো এইখান থেকে ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু কমন থাকবে এই নিয়মগুলো যদি বুঝতে পারেন, এবং এই ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয়ের উপরে সাজেশন দিব, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান। তো সবাই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, আশা করি সবারই অনেক কাজে দিবে। তো প্রথমেই আমরা বাংলা দেখব। এইখানে কি আছে? এইখানে 1 নাম্বার প্রশ্নে আছে গরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে অমৃত। 2 নাম্বার হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সনেটের প্রবর্তক এভাবেও থাকতে পারে, এটার অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। 4 নাম্বার প্রশ্ন মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? তারেক মাসুদ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এটা হচ্ছে কবিরাজ। কবিরাজ শব্দের কোনো লিঙ্গান্তর হয় না। এরপরে 6 নাম্বার প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? এটা হচ্ছে চন্দ্রাবতী। মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন এখানে স্টার দেওয়া আছে, এটা 100% কমন, এইটাও অনেক বেশি। এই নিয়মের একটা প্রশ্ন আপনি যে পদেই পরীক্ষা দেন না কেন আপনার জন্য কিন্তু অনেক বেশি কমন। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে ওমর খৈয়াম কোন দেশের কবি? এইটা নিচের কোনোটাই নয়, অ্যান্সার হবে নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় তাকে কি বলে? এটা হচ্ছে নশ্বর। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এটা হচ্ছে আগুনের পরশমণি। তো এরপরে আমরা দেখব চেটে খাওয়া যায় যা, এটাকে এক কথায় কি বলে? লেজ্জ বলে। চোখের বালি এর অর্থ কি? শত্রু, এটা একটা বাগধারা। কৃতজ্ঞ শব্দের অর্থ কি? যে উপকারীর অপকার করে। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? এটা হবে 10টি। এক কথায় প্রকাশ করতে বলছে কম কথা বলে যে, এটা মিতভাষী। নাবিক এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কোনোটিই নয়, এইগুলা কোনোটাই কিন্তু হবে না। নাবিকের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো নৌ যোগ ইক, যেটা এখানে নাই। নৌ যোগ ইক, এইটা অনেক ইম্পর্টেন্ট। কাপুরে বাবু বাগধারার অর্থ হচ্ছে ভণ্ড। কোনটি বিশেষণ নিচের? এখানে হবে সৎ। সৎ হচ্ছে বিশেষণ। কেতাদুরস্ত বাগধারাটির অর্থ কি? এটা হচ্ছে পরিপাটি। এরপরে বলছে সাগর শব্দের প্রতিশব্দ কোনটি? এটা হচ্ছে অর্ণব। সাগর শব্দের প্রতিশব্দ এটা হবে অর্ণব। এরপরে যদি আমরা দেখি 20 নাম্বার প্রশ্ন দুইটি বর্ণের পরস্পর মিলনকে কি বলে? এটা হবে সন্ধি। চাঁদ মুখ এর ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? এটা শামসুর রহমান। যা স্থায়ী নয় এটা কি? অস্থায়ী। আমানত শব্দের অর্থ কি? গচ্ছিত। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী গ্রন্থ? এটা হলো মরু ভাস্কর। এরপরে যদি আমরা দেখি, এরপরে আপনাদের ইংরেজির যে পার্ট, ইংরেজির এমসিকিউগুলো এখান থেকে শুরু হয়েছে। তো এইখানে ব্যাখ্যা সহ আমি প্রত্যেকটা বলার চেষ্টা করব, এবং নিচে ব্যাখ্যা দেওয়াও আছে প্রত্যেকটার, আপনারা একটু বুঝে বুঝে এগুলো করার চেষ্টা করবেন। তো প্রথমেই দেখেন 26 নাম্বার, অ্যামিকেবল শব্দের সমার্থক শব্দ কোনটি? অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্ব। তো বন্ধুত্ব বুঝায় নিচের কোন ওয়ার্ড দ্বারা? ফ্রেন্ডলি দ্বারা। ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব সুলভ এমন বুঝায়। তো অ্যান্সার হবে ফ্রেন্ডলি। এরপরে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ ফর দি ওয়ার্ড ম্যাগনানিমিয়াস। তো এটা হবে জেনারাস। ম্যাগনানিমিয়াস শব্দের অর্থ হচ্ছে মহানুভব, দয়ালু। তো এটার সিনোনিম হচ্ছে জেনারাস মানে হচ্ছে দয়ালু, তো সিনোনিম হবে জেনারাস। এরপরে বলছে দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু। ইকোলজিক্যাল শব্দের অর্থ হচ্ছে অলমোস্ট পরিবেশটাই, হ্যাঁ, পরিবেশ ভারসাম্য, ইকোলজিক্যাল ব্যালেন্স আমরা বলি। সরি সবাইকে, আসলে বিদ্যুৎ চলে গেছিল, তো এখন অন্য ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই ওয়ার্ড বা এইরকম সেন্টেন্সের সাথে কিন্তু আমরা পরিচিত। তো ইকোলজিক্যাল দ্বারা অলমোস্ট পরিবেশ বোঝায়। তো নিচের এইগুলো দ্বারা, এগুলোর মধ্যে কিন্তু ইনভায়রনমেন্ট দ্বারাও কিন্তু আমাদের পরিবেশ বোঝায়। তো অ্যান্সার হবে ইনভায়রনমেন্ট।
তো এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি 29 নাম্বার, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। নিচে দেখেন খুব সুন্দরভাবে আমার কাছে দুইটা ওয়ার্ড দেওয়া আছে যে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। এই ওয়ার্ডগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এইখানে কি হবে, লুক ফরওয়ার্ড নিয়ম অনুযায়ী টু হবে এবং ভার্বের সাথে আইএনজি অর্থাৎ সিইং হবে। দেখেন অন্য কোনোগুলা কিন্তু এই নিয়ম অনুযায়ী যায় না, এটা কিন্তু স্পেসিফিক নিয়ম অনুযায়ী চলে। তো এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি 30 নাম্বার, 30 নাম্বার কি বলছে, বলছে যে হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। তো কোনো কিছু ত্যাগ করা, ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, এই সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, গিভ আপ ব্যবহার করব। আর ত্যাগ করার অর্থে গিভ আপ, তার মানে আমার অ্যান্সার হবে হি অ্যাডভাইসড মি গিভিং আপ স্মোকিং। এরপর দেয়ার ইজ নো অল্টারনেটিভ। অল্টারনেটিভের পরে সবসময় টু বসে, এটা অলমোস্ট 90% জায়গায় এটা ঠিক ফিক্সড একদম যে অল্টারনেটিভের পরে টু হবে। ওই যে নিচে আমার কাছে ব্যাখ্যা দেওয়া আছে যে অল্টারনেটিভ শব্দটা সর্বদা টু প্রিপোজিশন গ্রহণ করে, তার মানে অ্যান্সার হবে অল্টারনেটিভ টু ট্রেনিং। এরপরে আমরা 32 নম্বর প্রশ্নটা দেখব। 32 নম্বরে আছে দ্য প্যারেন্টস বিকেম এক্সট্রিমলি ড্যাশ হোয়েন দেয়ার সান হ্যাড নট রিটার্ন বাই 10। তার মানে বুঝাইছে যে ছেলেরা 10টার মধ্যে বাড়ি না ফিরলে স্বাভাবিকভাবেই পিতামাতা উদ্বিগ্ন হয়ে পড়ে, চিন্তিত হয়ে পড়ে। তো এইখানে আমরা অ্যানেক্সিয়াস ব্যবহার করব। অ্যানেক্সিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়া। তো খুবই সহজ ছিল এটা। এরপরে ক্যামোফ্লেজ মিন্স, এটা হবে 1 নাম্বার। এটা ক্যামোফ্লেজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, এর সমার্থক হচ্ছে ডিসগাইজ, যার অর্থ ছদ্মবেশ ধারণ করা। তো অ্যান্সার হবে ক নাম্বারটা। চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম বিলো, তার মানে নিচের যে 4টা অপশন আছে সেইখান থেকে আমাকে আনকাউন্টেবল নাউন বের করতে হবে। আনকাউন্টেবল মানে কি, যেগুলো গণনা করা যায় না আর কি। তো প্রথম 4টা অপশনের মধ্যে সল্ট মানে হচ্ছে লবণ, লবণ হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন আমাদের। হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। তো আমরা এই সেন্টেন্সটা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, আর্টিকেলের নিয়ম, এম এর উচ্চারণ হয় আর্টিকেলের মতো, তো এইখানে ভাওয়েলের মতো। তো আমরা জানি ভাওয়েলের পূর্বে সবসময় এন বসে, আর ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এটা ব্যতিক্রম নিয়ম। তারপরে ওইখানে কি হবে, এন হবে। তো এরপরে 36 নাম্বার, পাস অ্যাওয়ে মিন্স, পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। তো এখানে মারা যাওয়ার অর্থ বোঝাচ্ছে একটাই, সেটা হচ্ছে ডাই অর্থ মৃত, মারা যাওয়া। হুইচ ওয়ান ইজ নট অ্যান এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি। আমাকে প্রশ্নের অর্থ বুঝতে হবে যে নিচের কোন ওয়ার্ডটা কম্পারেটিভ নয়, ঠিক আছে। তো দেখেন আপার এইখানে কম্পারেটিভ, লেস কম্পারেটিভ, ওর্স্টো এখানে কি নট এক্সাম্পল অফ, এটাও কি কম্পারেটিভ, তাহলে এইখানে হাইয়েস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এইটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি নয়। এখানে দেখেন আমার কাছে ব্যাখ্যা দেওয়া আছে, প্রদত্ত 4টি অপশনের মধ্যে খ অপশন শুধু কম্পারেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহার করা যায়, গ ও ঘ দুটির মধ্যে সুপারলেটিভ। হ্যাঁ, এখানে ওর্স্টো, তার কারণ ওর্স্ট হচ্ছে সবার লাস্টের ফর্ম, এখানে ওর্স্টো আমার কি এখানে সুপারলেটিভ ফর্ম হিসেবে আমরা ব্যবহার করব, তার মানে অ্যান্সার গ ঘ দুইটাই হইতে পারে। তো এরপরে 38 নাম্বার প্রশ্নটা দেখব। চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো, নিচের ওয়ার্ডগুলো থেকে কাউন্টেবল নাউন বের করতে বলছে, এটা হবে মেসেজ। এরপরে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট, অ্যান্সার হবে গ দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে। তার মানে বৃদ্ধ লোকটি গতকালকে মারা গিয়েছিল। অন্যগুলাই কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, তো এখানে আমরা এইটা দেখব যে বাকি ইয়েস্টারডে উল্লেখ থাকায় তা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে, সুতরাং অ্যান্সার হবে গ, একটু খেয়াল করতে হবে। তো এরপরে যদি আমরা অন্য পৃষ্ঠায় যদি যাই, তাহলে এইখানে 40 নাম্বার প্রশ্ন আমরা দেখব যে হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাবিলিটি, অ্যাবিলিটি এর ভার্ব কোনটা। তো এইটা হবে ঘ নাম্বার, এনাবল। হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার নাম্বার, এটা হবে ভেজিটেবলস। ইজ ইন সিঙ্গুলার নাম্বার, এটা হবে প্রদত্ত অপশনগুলোর মধ্যে ভেজিটেবল শব্দটি দেখতে প্লুরাল মনে হলেও আসলে এটা সিঙ্গুলার। তো ম্যাক্সিমামই কিন্তু এখানে ভেজিটেবলসই দাগাবে, কিন্তু অ্যাকচুয়ালি ভেজিটেবলস এখানে একসাথে এটা সিঙ্গুলার হিসাবে আছে। হুইচ ওয়ান ইজ কারেক্ট, ইট ইজ 10:15, তার মানে এটা অ্যান্সার হবে ক, ইট ইজ 10:15
পাস্ট টেন্স, যার অর্থ হচ্ছে ঘড়িতে 10:15 বাজে। অন্যান্য অপশনগুলো কিন্তু ভুল আছে। দ্য ওয়ার্ড হোপফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হোপফুল মানে আশাবাদী। তো আমরা জানি কোনো কিছু দোষ গুণ এগুলো বুঝালে, ভালো মন্দ যদি প্রকাশ পায় সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে। তো এইখানে হোপফুল হবে আমার কাছে অ্যাডজেক্টিভ। 44 নম্বর প্রশ্নটা আমরা দেখব। আই শ্যাল বি ইটিং ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ টেন্স। এটা ফিউচার কন্টিনিউয়াস। কিভাবে? শ্যাল বা উইল হয় ফিউচারে, আর তার ভার্বের সাথে আইএনজি। আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস, সহজ হিসাব। তো এরপরে আমরা দেখব 46 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 45 নম্বর প্রশ্নটা আমরা দেখব। হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট। তো ডাইড, এইখানে এটা সঠিক অ্যান্সার নাই। দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে ফ্রম হয়, ডাইডের সাথে ফ্রম হওয়ার কথা। সুতরাং অ্যান্সার হবে ক, এটা হবে ফ্রম, হবে ফর্ম। তো হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোন সেন্টেন্সটা কারেক্ট? ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। তো এই সেন্টেন্সটা হবে কারেক্ট। তো এটার ব্যাখ্যা কি? যে সেন্টেন্সটি পার্সন এবং পার্সন এর নিয়ম অনুযায়ী সঠিক, সুতরাং সঠিক হবে খ। 47 নাম্বার, আই শ্যাল রিটার্ন ইন অ্যান আওয়ার। তো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসা বোঝাতে ইন প্রিপোজিশন ব্যবহার হয়, সে অর্থে আই শ্যাল রিটার্ন ইন অ্যান আওয়ার সেন্টেন্সটি সঠিক। হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার? এটা হচ্ছে অক্সেন। অক্সেন হচ্ছে এটা প্লুরাল নাম্বার, একটু খেয়াল করতে হবে, ভেজিটেবল কিন্তু না। এরপরে 49 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ লিটল? এটা হবে লিস্ট। তো লিস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, লিটলের সুপারলেটিভ ডিগ্রি। তো এরপরে আমরা 50 নাম্বার দেখব। হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock ড্যাশ ইভিনিং। ইভিনিং, ইন দ্য ইভিনিং হবে। একটু আগে বললাম যে নির্দিষ্ট করে বোঝাতে এবং এই যে নুন, নাইট এই সকল ক্ষেত্রে যে প্রিপোজিশন ব্যবহার করি সেটা হচ্ছে ইন। এইবার 51 নাম্বার আমাদের দরকার নাই, এইটা একটু লং, এইটা আমরা স্কিপ করব। আমরা 52 নাম্বারটা দেখব। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 59। মৌলিক সংখ্যার সংজ্ঞা কি? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অন্য সবগুলাকেই কিন্তু কোনো না কোনো কিছুতে ভাগ করা যায়, শুধু 59 হচ্ছে এখানে আমার মৌলিক সংখ্যা। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার মানে হচ্ছে প্রস্থ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? তো আমরা ধরে নিব প্রস্থ ক, দৈর্ঘ্য 2 ক। তো দৈর্ঘ্য নর্মালি সবসময় বেশি থাকে, প্রস্থ কম থাকে। ক্ষেত্রফল হবে কি? আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দুইটা গুণ করলে হয় 2ক স্কয়ার। আপনি ক এর বদলে এক্সও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তো ক্ষেত্রফল দেওয়া ছিল 512 আমার কাছে। আমি এইখান থেকে ক্যালকুলেশন করে ক এর মানটা বের করে নিব। ক এর মানটা বের করার পর প্রস্থ এবং দৈর্ঘ্য বের করব। এইবার আমাকে বলছিল যে পরিসীমা বের করো। তো পরিসীমা বের করার সূত্র কি? পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওই সূত্র দিয়ে কিন্তু আমি করে ফেলছি। তো অ্যান্সার হবে কত আমার? 96। তো এরপরের প্রশ্ন আমরা দেখব। সিটি বি ইজ 5 miles east of city A, city C is 10 miles southeast of city B. Which of the following is the closer to the distance from city A to city C? এটার অ্যান্সার হবে খ, 12 মাইলস হবে। এটা আমাদের দরকার নাই, এই নিয়মের প্রশ্ন আমি এখনো পর্যন্ত দেখিনি, এটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে 55 নম্বর প্রশ্নটা দেখব। কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিত, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তো নিয়মটা কি? শুধু গণিতে পাশ করছে, দেখেন এইখানে উভয় পরীক্ষায় পাশ করছে, গণিতে পাশ করছে কতজন? 80%। আর এইখানে উভয় বিষয়ে পাশ করছে কত? 60%। তো শুধু গণিতে যারা পাশ করছে তার অ্যামাউন্টটা আমি বের করব। 80 থেকে 60 যদি বিয়োগ দেই, এইখানে শুধু গণিতে পাশ করার অ্যামাউন্টটা বের হয়ে গেল। বাংলাতে পাশ করছে কতজন? এই যে বাংলায় পাশ করছে 70%, 70% থেকে আমি বিয়োগ দিব 60%, উভয় বিষয়ে যারা পাশ করছে, অর্থাৎ উভয় বিষয় সব জায়গাতেই থাকবে। কত হইল? 10%। এবার উভয় বিষয় মিলে পাশ করে কতজন? এই যে 20%,
20%, এর সাথে 10%, আর হচ্ছে সব বিষয়ে পাস করছে 60%, কত হলো 90। এখন উভয় বিষয়ে ফেল করে কতজন আমার, যেহেতু সবগুলো পার্সেন্টের হিসাব, তো পার্সেন্ট মানে হচ্ছে 100, এবং তার সাথে এই যে উভয় বিষয় মিলে পাস করেছিল কত পার্সেন্ট, 90%, বিয়োগ দিলে কত হবে 10%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 70 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আমি একটু আগে বললাম মৌলিক সংখ্যার সংজ্ঞা, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো এইখানে অ্যান্সার হবে 70 থেকে 80 এর মধ্যে 3টি। 0.2 এর 20% কত? তো প্রথমে আমরা পয়েন্ট ছাড়া 2 লিখব, ইন্টু দিব, এর মানে হচ্ছে গুণ, ওই গুণের কারণে এখানে ইন্টু হয়েছে, আর ওই যে 20 দিব, পার্সেন্ট দিব না, পার্সেন্টের কারণে নিচে দিব 100। এই যে দশমিক ছিল, দশমিকের জন্য হবে 1, দশমিকের পরে যত ঘর থাকবে তত শূন্য হবে, একটা ঘর, তাই একটা শূন্য হয়েছে। তো এইখানে যদি আমি ক্যালকুলেশন করি 4/100 হয়, এইটাকে যদি আবার ক্যালকুলেশন করি 1/25 হয়, 1/25কে যদি আপনি ক্যালকুলেটরে চাপেন 0.04 হয়। তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? আপনি সবগুলা ক্যালকুলেটরে চাপেন, দেখবেন এইটা বড় হবে। তো অ্যান্সার হবে আমার 58 নাম্বার। 59 নাম্বার, যে 4x² + 7x² + 3x²। আমরা জানি সমজাতীয় রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সম্ভব। তাহলে এইগুলা সবগুলাই সমজাতীয়, সবগুলারই চলক x², সবগুলা জাস্ট যোগ করে দিব। 7 আর 4 11, 11 আর 3 14, তার মানে 14x² হবে। 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1853.18 মিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? 40 ডিগ্রি হবে। সহজ হিসাবে আমরা জানি সমকোণ 90 ডিগ্রি, তাহলে 90 থেকে যদি 50 যায়, এখানে আমরা 40 দিতে পারি, 40 থাকে। এইটার অ্যান্সার নাই সঠিক, এটা আমরা স্কিপ করব। 63 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এইটা আপনি যে পোস্টেই পরীক্ষা দেন না কেন 100% কমন ম্যাথের জন্য। দুইটি সংখ্যার গসাগু দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে যথাক্রমে 2 এবং 360। একটি সংখ্যা 10 হলে এই যে অপর সংখ্যা বের করতে বলে। শর্টকাট টেকনিক কি? অপর সংখ্যা বের করার সূত্র হচ্ছে লসাগু আর গসাগু গুণ হবে, নিচে হবে অপর সংখ্যা বা একটি সংখ্যা। তো লসাগু আর গসাগু যা মান দেওয়া আছে বসাবো, একটি সংখ্যাও বসাবো, ক্যালকুলেশন করলে হয় 72। অ্যান্সার হবে 72। এই সূত্রটা আপনারা মনে রাখবেন। এরপরে 64 নাম্বার, চালের দাম 25 ভাগ বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? তো এটার ব্যাখ্যা কি? মূল্য বৃদ্ধিতে বর্তমান মূল্য হবে, যেহেতু শতকরার হিসাব 100-র সাথে কত বেড়েছে? 25 বেড়েছে, তাহলে হয় 125। তাহলে বর্তমান মূল্য 125 হলে পূর্ব মূল্য কত? এই যে 100। তাহলে একে কত এটা বের করবেন, ওরা করে নাই, আপনি চাইলে করতে পারেন। আর 100-তে কত, যেহেতু শতকরায় বলছে, তো এইটা এখানে যাবে, আর এই 100 যাবে উপরে, 125 নিচে। তাহলে আমার ক্যালকুলেশন করলে হয় কত? 80 টাকা। চালের ব্যবহার আমার হবে, যেহেতু পার্সেন্টে বলছে, 100 থেকে এই 80 বিয়োগ দিব, তো হয় 20। শতকরায় বলছে, তাই অ্যান্সার অবশ্যই পার্সেন্টে নিতে হবে। x is greater than y এবং xy is less than 0 হলে নিচের কোণটি ঋণাত্মক হবে? y ঋণাত্মক হবে। এরপরে আমরা দেখব, এরপরে 66 নাম্বার, এটা আমরা স্কিপ করব। এরপরে আমরা 67 নাম্বার প্রশ্নটা দেখব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। x plus y এর মান 6 হলে এবং xy এর মান 6 হলে x minus y whole square এর মান কত? তার মানে a minus b whole square এর মান বের করতে বলছে। তো মান নির্ণয়ের সূত্র আমরা কি জানি? a minus b whole square সমান a plus b whole square minus 4ab। সব কিছুর মান দেওয়া আছে, বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করব। দশমিকের একটা গুণ আছে 0.01 × 0.01 সমান কত? তো আমরা এটাকে দশমিক ছাড়া কল্পনা করব। 1 আর 1 গুণ করলে হয় 1, আর 0 হবে 4টা। দশমিক আছে 2, 3, 4 ঘর আগে, তো 4 ঘর আগে দশমিক দিয়ে দিব। এই যে 1, 1, 2, 3, 4, এই যে দশমিক। দশমিকের আগে 0 থাকলেও যা, না থাকলেও তা। তো অ্যান্সার হবে আমার গ নাম্বার। মাতার 30 বছর বয়সে কন্যার জন্ম হয়, মাতার কত বছর বয়সে তার বয়স কন্যার দ্বিগুণ হবে? তাহলে 30 তার দ্বিগুণ, তার মানে 60 বছর হবে। ইয়েস। 10 গ্যালনে কত লিটার? 455 লিটার। আমরা জানি 1 গ্যালনে 4.45 লিটার, তাহলে 100 দিয়ে গুণ দিলেই যা হয় তাই বের হয়ে যাবে। এরপরে কোনো
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকে? অ্যান্সার হবে 12। 12 দিয়ে ভাগ করলে প্রথমবারে মিলে যায় আমার, তো অ্যান্সার হবে 12। 5 12 60। পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? তো পরপর তিনটা সংখ্যা তারা ধরে নিছে 4 5 6। এখন 4 5 6 গুণ করলে হয় 120। এইটা আমরা আগে বের করলাম, তার মানে ওই তিনটা সংখ্যায় আমার যোগ করতে হবে। তাহলে 5 6 11 আর 4 15। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? তাহলে 3টির ক্রয় মূল্য কত? টাকায় মানে 1 টাকা। তাহলে একটির বের করে নিছি 1/3, 2টির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির বের করে নিছি। লাভ হয়, লাভ মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে এটা হয়। এখন এই যে 1/3 টাকায় লাভ হয় কয় টাকা? 1/6 টাকা। সুতরাং শতকরায় বের করতে বলছিল 100। ক্যালকুলেশন করব, শতকরা মানে অ্যান্সারে পার্সেন্ট হবে অবশ্যই। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই আর স্কয়ার। বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর। এই সূত্রগুলো মনে রাখবেন, এগুলো আসতে পারে। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? আপনি প্রত্যেকটা ভাগ করেন, এইটা বড় হবে সব থেকে, তো এইটাই আমার সব থেকে বড়। বাংলাদেশের পোশাক খাতের এবার হচ্ছে আমাদের জিকে, যে জেনারেল নলেজ, সেই পার্টে আমরা চলে আসছি। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি? 350টি। 78 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? এটা হচ্ছে সিলেট। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? রাঙামাটি। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়া। খুবই গুরুত্বপূর্ণ। আল শাবাব কোন দেশের সংগঠন? এটা হচ্ছে সোমালিয়া। এরপরে আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ নিয়েছিল 20শে জানুয়ারি 2017। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? এটা হচ্ছে ফরিদপুর। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 2000 সালে। খুবই গুরুত্বপূর্ণ। সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? এটার অ্যান্সার এখানে নাই। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই? এটা হচ্ছে বুধ। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? এটা ইন্দোনেশিয়া। জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে? মশা। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 91 নাম্বার, বর্তমান সরকারের, এটা আমাদের দরকার নাই। এরপরে আমরা দেখব 92 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে WTO। খুবই গুরুত্বপূর্ণ। কোথায় সেনাবাহিনী নেই? মালদ্বীপে। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। এইটার দরকার নাই। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এটা হচ্ছে এশিয়া। ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন? ইরাক ও সিরিয়া। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? এটা হচ্ছে পর্তুগাল। এবং বর্তমান মহাসচিবের নাম আপনারা মনে রাখবেন যে অ্যান্টোনিও গুতেরেস হচ্ছে বর্তমান মহাসচিব। এরপরে সম্প্রতি কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজনীতি হিসাবে নির্ধারণ করা হয়েছে? এটা হচ্ছে মহাস্থানগড়, এবং মহাস্থানগড় বাংলাদেশ, মানে বাংলাদেশের মহাস্থানগড়ের জায়গাটাকে। তো এই হচ্ছে আপনাদের জন্য টপ 100টা MCQ এর সাজেশন ছিল। আশা করা যায় আপনি যে পোস্টে পরীক্ষা দেন না কেন, এই সাজেশনটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং এখান থেকে আপনি কিছু না কিছু কমন পাবেন। এবং এর আগের ভিডিওতে, 2টা ভিডিওতে আমি NSI এর বাংলা এবং সাধারণ জ্ঞানের সাজেশন দিয়েছিলাম, সেইটাও আপনারা একটু ফলো করতে পারেন। তো সামনেই পরীক্ষা, আপনারা বারবার এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, বিগত বছরের প্রশ্নগুলো বারবার চর্চা করেন। NSI এর প্রশ্ন অনেক রিপিট হয়। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।